আচ্ছা, তো এই ব্যাপার। হ্যাঁ, আর তারপর আমি সোজা পুলিশকে ফোন করে জানিয়ে দিই। আর এই রিভলভার? এটা তো আমার বাবার পার্সোনাল লাইসেন্সড রিভলভার। মনে হচ্ছে উনি আত্মহত্যা করেছেন। স্যার, সিন্দুক তো খালি। আচ্ছা, তো এই হলো আসল ব্যাপার। নে, খেয়ে নে, একটু খেয়ে নে মা। আর কতক্ষণ চুপ করে থাকবি? হে ভগবান, যে এই বাচ্চাটির এরকম অবস্থা করলো, তার এমন অবস্থা করে যেন সে। রৌনক দাদা, আমি তো এসে গেছি, সব ঠিক হয়ে যাবে। ঋতুমা, বেরিয়ে যা। আরে এই বুড়ো, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, তুই আমাকে আমার বোনের সঙ্গে দেখা করতে আটকাবি? আরে তোর কোনো ক্ষমতাই নেই যে তুই আমার বাড়ি থেকে আমাকে বের করতে পারিস, বুঝেছিস? খবরদার, এটাকে নিজের বাড়ি বলবি না। মনে নেই কুমারজি তোকে? ইন্সপেক্টর সাহেব, ইনি আমার বড়দা। ইন্সপেক্টর দবে। রৌনক, আচ্ছা ইন্সপেক্টর, আমার বাবা মায়ের খুনির সম্পর্কে জানতে পারলেন? তদন্ত চলছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো খুনের সাথে সাথে বাড়িতে চুরি হয়েছে। আপনারা কারোর উপর সন্দেহ করেন? বাড়ির কোনো কাজের লোক, দুধওয়ালা, ড্রাইভার বা অন্য কেউ? আসলে ইন্সপেক্টর, একজন রয়েছে। আরে জিনিসের কথা কি বলছো? তুমি বললে গোটা রেশন দোকানটাই কিনে নিয়ে আসতে পারি। আচ্ছা, এমন ভাবে বলছো যেন কোটি টাকার লটারি পেয়েছো। আরে লটারি নয়, লুট, আর তার সঙ্গে নিজের মালকিনকে হত্যা। আপনি কি বলছেন স্যার? কি হয়েছে কুমার সাহেব আর মেম সাহেবের? পুরো বাড়ির তল্লাশি নাও। কি হয়েছে স্যার? স্যার, এই দেখুন চুরির জিনিস পাওয়া গেছে। এবার বল। আরে স্যার,
আমি কিছু জানি না, এগুলো কিভাবে এলো আমি কিছু জানি না স্যার। সব জানতে পারবি। নিয়ে চলো একে। আরে আমার কোথায় নিয়ে যাচ্ছেন? কথাটা শুনুন। চলুন চলুন। ছেড়ে দিন ওকে। ছেড়ে তো আপনি দিন এরকম একটা বাজে লোকের সঙ্গে দেখা করার আশা। স্যার আমি আমার মায়ের দিব্যি খেয়ে বলছি স্যার, আমি কিচ্ছু করিনি। সন্তোষ, আরে কি হচ্ছে? কেডি স্যার, আপনি? স্যার আপনি তো আমাকে চেনেন স্যার, আমি তো আপনার কাছে কাজ করেছি, একটু বোঝান না ইন্সপেক্টর স্যারকে। কি দাবে, কি হয়েছে? কি ব্যাপার? ওকে গ্রেফতার করেছিস কেন? চুরির সঙ্গে দুজনকে হত্যা প্রমাণের সাথে। আরে না না স্যার, এটা নিশ্চয়ই কারো ষড়যন্ত্র আমাকে ফাঁসানোর জন্য, আমি কিচ্ছু করিনি স্যার। এবার আপনিই বলুন স্যার, এতে আমার কি দোষ আছে? আমার বউ আমার জন্য উকিল খুঁজছে, কিন্তু আপনি তো জানেন যে আজকালকার দিনে উকিলদের ফিস কত বেড়ে গেছে। স্যার আমাকে বাঁচানোর জন্য আপনার থেকে ভালো উকিল আমি পাবো না। আমি আগেও আপনার কাছে কাজ করেছি, আর আমি সারা জীবন আপনার কাছে বিনা পয়সায় কাজ করব। আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান। হাত জোর করো না সন্তোষ, চিন্তা কেন করছো? আমি আছি তোমার সঙ্গে। আপনার কাজের লোক আসেনি আজকে? আপনি কি করে সেটা বুঝলেন? কেননা আপনি যতদূর আপনাকে চিনি যে আপনি সবসময় 10 মিনিট তাড়াতাড়ি আসেন, আজকে 10 মিনিট দেরিতে আসলেন। দেরিতে আসা তো আরো অনেক কারণ হতে পারে, ট্রাফিক, বৃষ্টি বা বাড়িতে কারো শরীর খারাপ। কিন্তু আজকে আপনার কাজের লোক আসেনি। জজ সাহেব প্রবেশ করছে। জজ সাহেব এসে গেছেন। আদালতের কাজ শুরু করা হোক। ইওর অনার, 14 জুন রাতে কুমার মাধবেন্দ্র সিং এবং তার স্ত্রী প্রিয়ঙ্বদাকে হত্যা করা হয়। আর সেই হত্যাকারী তাদের বাড়ির সিন্দুক থেকে টাকা আর গয়না চুরি করে। সেই টাকা আর গয়না পুলিশ ওনাদের বাড়ির চাকর সন্তোষ নায়ারের বাড়ি থেকে পেয়েছে। অর্ডার অর্ডার, সাইলেন্স প্লিজ। কাউকে ফাঁসানোর খুবই পুরনো একটা পন্থা রয়েছে অনার। আপনার কথার অর্থ হলো সন্তোষবাবুর ঘরে যে চুরির জিনিস পাওয়া গেছে সেটা উনি নন, অন্য কেউ ওনাকে ফাঁসানোর জন্য ওখানে রেখে গেছে। নিঃসন্দেহে অনার, যদি সন্তোষ নিজে চুরিটা করতো তাহলে ওই জিনিসপত্রগুলো এভাবে ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রাখতো না, যাতে পুলিশ এসে প্রথমে ওকেই ধরে ফেলে। যে রাতে কুমার মাধবেন্দ্র সিং আর ওনার স্ত্রী প্রিয়ঙ্বদা খুন হয়েছেন, সেদিনে তাদের চাকর সন্তোষ দুদিনের ছুটি নিয়েছিল। সে বলেছিল যে তার স্ত্রী অসুস্থ। কবিতা, আমাদের বলো, যে রাতে সন্তোষ বাড়ি গিয়েছিল তুমি কি অসুস্থ ছিলে? জজ সাহেব, আমার বউয়ের শরীর খারাপ ছিল না, ও আমার ছুটির জন্য শরীর খারাপের বাহানা করেছিল। তোমার প্রথম মিথ্যে ধরা পড়লো, এবার আস্তে আস্তে সব কথা বেরোবে। আচ্ছা কবিতা, বলো তো তখন ঠিক কটা বেজেছিল? আমি বলছি। তুমি মাঝখানে বলো না, উত্তর দাও কবিতা। আমার ঠিক মনে নেই। তুমি কি এটা বলতে পারবে যে তুমি কি করছিলে? ঘুমাচ্ছিলাম, ওই সময় ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছিলাম, আর তারপর হঠাৎ আরে তুমি এই সময় সব ঠিক আছে তো? আগে তো ভেতরে ঢুকতে দাও। সেটা কিরকম ঘন্টার আওয়াজ ছিল? সকাল সকাল গ্রামে কৃষকরা তার গরুদের নিয়ে মাঠের দিকে যায়, হয়তো হয়তো ওই গরুদের গলায় ঝোলানোর ঘন্টার আওয়াজ হবে। আমি এটাই প্রমাণ করার চেষ্টা করছি ইওর অনার, যে সন্তোষ তার বাড়ি পরের দিন ভোরে পৌঁছয়। এখন লক্ষ্য করার বিষয় হলো সন্তোষ পানভেল থেকে, মানে মাধবেন্দ্র বাবুর বাড়ি থেকে 14 জুন দুপুর 1টায় বেরিয়েছিল। কোথায় যাওয়ার জন্য? তার গ্রাম ভৈরবপুরে যাওয়ার জন্য, যেটা নাসিক জেলায় পড়ে। আর ধরুন 5 ঘন্টা মতো যেতে সময় লাগে, কিন্তু সন্তোষ পৌঁছলো পরের দিন ভোর 4:30-5টা নাগাদ, পুরো 16 ঘন্টা পরে। এখন পানভেল থেকে নাসিক যেতে এতক্ষণ সময় নিশ্চয়ই লাগে না মিস্টার পাঠক? জজ সাহেব, আমি আপনাকে সব সত্যি কথা বলছি। আমি 3টের বাসটা ধরি আমার গ্রামে যাওয়ার জন্য,
কিন্তু কিছুটা দূর যাওয়ার পর বাসটা খারাপ হয়ে যায়। সেখানে অন্য কোনো বাসও ছিল না। আমি ছুটিটা ওই ফাঁকা রাস্তায় কাটাতে চাইছিলাম না, আর সেজন্য আমি ওখান থেকে হাঁটতে শুরু করে দিলাম। সারা রাত হাঁটতে থাকলাম, আর শেষে হাঁটতে হাঁটতে সকাল হয়ে গেল। আবার একটা মিথ্যে। আসল সত্যিটা আমি বলছি ইওর অনার। 14ই জুন রাত্রিবেলা এ পানভেলেই লুকিয়েছিল। নিজের প্ল্যান অনুযায়ী মাধবেন্দ্র বাবুর বাড়ি মাঝরাতে আবার যায়। ওনার বাড়ির পিছনে যে পাইপ আছে তা দিয়ে ওপরে ওঠে, আর জানলার কাঁচ ভেঙে ঘরের ভেতরে ঢোকে। আর ঘরের ভেতরে সিন্দুক থেকে ও টাকা গয়না চুরি করতে যাবে, ঠিক তখনই সন্তোষ, শয়তান, তোর এত বড় সাহস! क्या बात है मिस राय, আপনি এই ঘটনা যেভাবে পুনর্নির্মাণ করলেন সেই বিষয়টাতে আমি কদর করছি। কিছুক্ষণের জন্য আমার মনে হচ্ছিল যে বাস্তবে এরকমটা হয়েছিল হয়তো, কিন্তু ইওর অনার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এখানে হলো যে এই রিভলভারটা যেটা দিয়ে মাধবেন্দ্র সিং বাবু আর প্রিয়ঙ্গদা দেবীকে হত্যা করা হয়েছে, এটার উপর সন্তোষের আঙুলের ছাপ নেই। হয়তো গ্লাভস পরেছিল, তাই জন্য। না, হতে তো অনেক কিছুই পারে, কিন্তু সেটা হয়েছিল কি হয়নি সেটা তো প্রমাণ করতে হবে এখানে এই আদালতে মিস রায়। যদি আপনি আপত্তি না করেন তো আমি আমার কথাটাকে শেষ করি এবার। ইওর অনার, আমি এটা বলতে চাইছিলাম যে ব্যালিস্টিক্সের এটা বক্তব্য যে এই বন্দুকটা থেকে 3টে গুলি চালানো হয়েছিল ইওর অনার। একটা রাঘবেন্দ্র বাবুর লাগে, দ্বিতীয়টা ওনার স্ত্রীর গায়ে লাগে, কিন্তু তৃতীয় গুলিটা ইওর অনার সেটা কার গায়ে লাগলো, কোথায় গেল সেই গুলিটা? কারণ এখনো পর্যন্ত পুলিশ ওই ঘটনাস্থল থেকে তৃতীয় গুলিটা খুঁজে পায়নি। দেখুন, আপনার ক্লায়েন্ট কোনো পেশাদার বন্দুকবাজ তো নয় মিস্টার পাঠক। হতে পারে ও লক্ষ্যচ্যুত হয়েছিল। সম্ভাবনা রয়েছে যে সন্তোষ তৃতীয় গুলিটা চালায় এবং সেটা মিস হয়ে গিয়েছে। যদি এই গুলিটা মিস হয়ে যায় তো ইওর অনার সেটা ওইখানে ঘটনাস্থল থেকে পাওয়ার কথা ছিল। এখনো পর্যন্ত পুলিশ ওই তৃতীয় গুলিটা সম্বন্ধে কিছু জানতে পারেনি। সব মিলে ইওর অনার আমার মক্কেলের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো কেসই তৈরি হয়নি, কারণ ওনার বিরুদ্ধে কোনো সাক্ষী, কোনো প্রমাণ, কোনো কিছুই নেই। আর এত বড় প্রমাণটাকে কি বলবেন? চুরি যাওয়া জিনিস আপনার ক্লায়েন্টের বাড়ি থেকে পাওয়া গেছে তার বেলা। আর এটাই প্রথমবার নয় ইওর অনার, সন্তোষের আগেও ওই বাড়ি থেকে চুরি করেছিল। এ ব্যাপারে বলার জন্য আমি মাধবেন্দ্র বাবুর ছেলে রৌনক সিংকে এখানে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। ইওর অনার, এই ঘটনাটা 4 বছর আগের। সন্তোষ আমাদের বাড়ি থেকে 1.5 লক্ষ টাকা চুরি করেছিল, আর হাতে নাতে ধরা পড়ার জন্য বাবা ওকে চাকরি থেকে বের করে দেয়। কিন্তু মাস 6 যাওয়ার পরে ও আবার এখানে ফিরে আসে, আর বাবার পায়ে ধরে ও ক্ষমা চেয়ে নেয়। আর বাবা ওর উপরে দয়া করে ওকে ক্ষমা করে দেয়, আর আবার ওকে কাজে রাখে। কিন্তু স্বভাব সেটা তো আর বদলায় না। সন্তোষ শুধরোয়নি, আর এবার তো সন্তোষ পুরো সিন্ধুকে খালি করে দিয়েছে। আমি সব কিছু করিনি জজ সাহেব। জীবনে প্রথমবার মায়ের চিকিৎসার জন্য আমি টাকা চুরি করি, কিন্তু তারপর থেকে আমি বিশ্বস্ত ছিলাম। ইওর অনার, এই সময় আমি আদালতের মনোযোগটা অন্য একটা বিশেষ দিকে আকর্ষিত করাতে চাইবো যে যেই সময় এই ঘটনাটা ঘটেছিল সেই সময় ঘরে অন্যান্য লোকজন উপস্থিত ছিলেন। ওই সময় আমার ছোট বোন প্রীতম্বরা ঘরে ছিল, কিন্তু ওই ঘটনার পর থেকে ও আর কিছু বলে না। তো এই সময় কোথায় রয়েছেন আপনার ওই ছোট বোন? ও ভার্মাল কাকার সঙ্গে বাড়িতে আছে। ভার্মাল কাকা কে এই ব্যক্তি? ভার্মাল কাকা আমাদের অনেক পুরনো কেয়ারটেকার। তো ঘটনার সময় ভার্মাল কাকা ছিলেন ওখানে ওই ঘরের মধ্যে? না, ওল্ড এজের কারণে উনি কিছুদিন আগেই রিজাইন দিয়ে দিয়েছিলেন। বাবা মায়ের মৃত্যুর খবর শুনে উনি দেখা করতে এসেছেন। পুলিশকে আপনি আপনার বক্তব্যে সেদিন বলেছিলেন যে ঘটনার দিন রাতে আপনি মধ্যরাত্রে 2টোর সময় বাড়ি ফিরেছিলেন। আগে আমি পুলিশকে অলরেডি বয়ান দিয়ে দিয়েছি। আমার ফ্রেন্ডের বার্থডে ছিল মুম্বাইতে, আমি ওখানে অ্যাটেন্ড করতে গিয়েছিলাম, তাই ফিরতে দেরি হয়ে গিয়েছিল। তো আপনি কি একাই, আপনি নিজেই একা সেদিন অত রাতে ফিরেছিলেন, নাকি কেউ ছিল আপনার সঙ্গে? না। তো যখন আপনি ঘরে ঢুকলেন তো কি দেখলেন আপনি? যতক্ষণে বাড়ি পৌঁছাই ততক্ষণে মা বাবার অলরেডি মৃত্যু হয়ে গিয়েছিল। আপনার বোন ঋতম্বরা কোথায় ছিল সে সময়, কি করছিল? যখন আমি বাড়ি পৌঁছাই তখন ও নিজের ঘরে ভয় পেয়ে লুকিয়ে বসেছিল। আমি তারপর ঋতম্বরার সাথে কথা বলার অনেক চেষ্টা করি,
কিন্তু ও এখনো এত ভয় পেয়ে আছে যে কোনো কথাই বলে না। ঋতু, এমন মনে হয় যেন ঋতু কি হয়েছে, ওর আওয়াজ কোথাও হারিয়ে গেছে। ঋতু, ঋতু কে করেছে এসব? কে মেরেছে মা বাবাকে? ঋতু বল না, বল। তো সেই রাতে, ওই ঘটনার রাতে আপনার ছোট বোন ঋতম্বরা সেখানে ছিল। ও ছাড়া কেউ কেউ ওই ঘরে উপস্থিত ছিল, এসেছিল, গিয়েছিল বা? এই কথার উত্তর তো আপনাকে রানুই দিতে পারে। সাহেব, আমি তো কুমার বাবু আর মেম সাহেবকে খাবার দেবার পর চলে গেছিলাম। রানু, তুমি এখন যেতে পারো। কোনো কিছু দরকার হয় যদি আমরা নিয়ে নেব। কটা বেজেছিল তখন আপনি যখন বেরিয়েছিলেন? ওই প্রায় 10টা, 10:30। আর যখন আপনি বেরোলেন 10টা থেকে 10:30-র মধ্যে, তো ঋতম্বরা তখন ঘরে একাই ছিল নাকি অন্য কেউ ছিল? মিস্টার পাঠক, চুরিটাই যখন বাইরে থেকে এসে আপনার ক্লায়েন্ট করেছে তখন কি যায় আসে যে বাড়ির ভেতরে কে ছিল আর কে ছিল না? পুলিশের কাছে প্রমাণ আছে তার। আর চুরিটা যে করেছে হত্যাকারীও সেই। না না জজ সাহেব, আমি নির্দোষ, আমি কিচ্ছু করিনি জজ সাহেব। কিন্তু ওই চুরি যাওয়া গয়নাগুলো আপনার ঘরে গেল কি করে? অনার, ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি মাঝখানে কথা বলছি। চুরির গয়নাগুলো সন্তোষের ঘরে কিভাবে পৌঁছলো, কে সেগুলো ওখানে রাখলো, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ এই সময় এটা জানা যে ঋতম্বরা এই সময় এই কেসটা সম্বন্ধে, এই ঘটনা সম্বন্ধে কতটা জানে। কিন্তু মিস্টার পাঠক, আপনি একটা ছোট্ট নিষ্পাপ বাচ্চাকে এই কেসে কেন টেনে আনছেন যখন সবকিছু একদম ক্লিয়ার? কিছু ক্লিয়ার না, এখানে কিছু ক্লিয়ার হয়নি এখনো পর্যন্ত। আর স্পষ্ট ততক্ষণ পর্যন্ত হবে না ইওর অনার, যতক্ষণ ঋতম্বরা, যে একা ঘটনার সময় ওই ঘরে উপস্থিত ছিল, যে কারণে ও এতটাই ভয় পেয়ে গিয়েছে, এতটাই আঘাত পেয়েছে যে ও কোনো কথা বলতে পারছে না। ইওর অনার, আমার মনে হচ্ছে যে ঋতম্বরার বয়ান দাখিল না করা পর্যন্ত এই কেসটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত হবে না। আদালত আপনাকে এটার অনুমতি দিচ্ছে আর কাল পর্যন্ত মুলতুবি রাখছে। বাই আসেনি সেটা কি করে জানলেন? বললাম না, আজকে আপনি লেটে এসেছেন এই কারণে। ট্রাফিক জ্যাম, বৃষ্টি, কারোর শরীর খারাপ। হ্যাঁ, এই সব কিছুই হতে পারতো, কিন্তু আজ এসব কিছুই হয়নি। আজ আপনার লেট হয়ে গিয়েছে কারণ আজকে কাজের লোক বাড়িতে আসেনি। কাজের লোক আসেনি এই কারণে আপনি বাড়িতে সবার জন্য খাবার বানিয়ে তারপর বেরোন, এবং এই কারণে আপনি যখন এসেছিলেন আপনার হাত থেকে পেঁয়াজের গন্ধ বেরোচ্ছিল, এই কারণে। আমার হয়তো খাবার বানানোর মুড ছিল। হ্যাঁ, এরকমটা হতে পারতো, কিন্তু এরকমটা হয়নি। কেননা যদি আপনার মুড হতো তাহলে আপনি ধীরে সুস্থে খাবার বানাতেন, তাড়াহুড়ো করতেন না, আর যে কারণে আপনার তেলে ছিটা লেগে হাতে ফোসকা পড়ে গিয়েছে। কোনো একদিন যেদিন আপনি নিজের হাতে খাবার বানাবেন, আমাকে তো একটু ডাকতেও পারেন খাওয়ার জন্য। হ্যাঁ, আই লাভ ফুড। ইয়েস স্যার। হ্যাঁ বরুণ, বল। তুই পৌঁছেছিস সন্তোষের বাড়িতে? না স্যার, এখনো পর্যন্ত না। স্যার, যে জায়গাতে চুরির জিনিসপত্র পাওয়া গেছে আমি সেখানকার কিছু ছবি তুলে আপনার জন্য আনছি। তোর আশেপাশে কোনো জানলা আছে কি? হ্যাঁ স্যার, আছে। কিন্তু আপনি কি করে জানলেন? না, কেননা তুই ঘরের ভেতরে আছিস কিন্তু বাইরে থেকে আওয়াজ আসছে। একটু যাও ওই জানালার কাছে, দেখ ওখান থেকে কিছু দেখা যায় কিনা। ইয়েস স্যার। একদম চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে প্রতীক? বাবা মা চলে গেলেন, দাদার সাথে সম্পর্ক কেমন তুমি তো সেটা জানোই। আর ছোট বোন, ও তো এমন ভয় পেয়েছে যে কিছু কথাই বলে না। কি ঠিক হয়ে যাবে? দাঁড়ান, যতক্ষণ না আমার বাচ্চাটা শোক কাটিয়ে পুরো সুস্থ হচ্ছে ও কারোর সাথে কথা বলবে না। পেয়ে গেলে জবাব কেডি, ওই বাচ্চাটার সঙ্গে এরা আমাদের কথাও বলতে দিচ্ছে। বাবু, বিষয়টা হলো পুলিশ, আইন, কোর্ট কাছারির বিষয় এটা।
আমি যতদূর জানি আপনি যদি আইনের এই কাজকর্মে বাধা হয়ে দাঁড়ান তো সম্ভবত আপনার ওপর আইন প্রয়োগ হতে পারে। আপনি ভেতরে যেতে পারবেন না, ও কিচ্ছু বলবে না, আমি জানি ভালো করে। চিন্তা করবেন না আপনি, আপনার মেয়ের কোনো রকম ক্ষতি হবে না, কথা দিচ্ছি আমি আপনাকে। ঋতম্বরা না তোমার নাম? বাড়িতে ভালোবেসে সবাই তোমাকে ঋতু বলে ডাকে নিশ্চয়ই, ডাক নাম। কি সুন্দর ডলি এটা, ব্লু ক্যাপ, ব্লু ক্লোথস, তুমিও ব্লু একটা জামা, ব্লু হেয়ার ক্লিপস। ব্লু ফেভারিট কালার নাকি তোমার? আমার কাছে একটা পেন আছে, দেখো, ব্লু পেন, নাইস পেন। আমি ভাবছিলাম যে কোনো সুইট মতো কিউট কোনো ছোট্ট মেয়েকে এটা আমি দিয়ে দেবো অ্যাজ এ গিফট। তুমি নিয়ে নাও এটা, তোমার ফেভারিট কালারও এটা নাও। আচ্ছা ঋতু, তোমার ফেভারিট কালার সম্বন্ধে তো আমি জানতে পেরে গেলাম। ও এমন কি রয়েছে যেটা থেকে তুমি ভয় পাও? ভেরি স্কেরি, বলবে? চলো এই তোমার এই প্যাডের ওপর এই পেন দিয়ে লিখে আমাকে বলো। যদি লিখতে না চাও তো কিছু ড্র করে, না? নো প্রবলেম। তো আমি এটা বলছিলাম ঋতু, ও আমাকেই কিছু বলেনি, আপনাকে কি বলবে? ইউ রিমেম্বার মাই নেম না? কেডি। আবারও আসবো তোমার সঙ্গে দেখা করতে। ওকে, বাই, সি ইউ। ঘোড়া 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 ঘোড়া। দেখুন, অনেক হয়েছে, আমি আর আমার বাচ্চাকে বিরক্ত করতে দেব না, আপনি আসুন। ওখান দিয়ে চোর ভেতরে এসেছিল কেডি। আচ্ছা, তো এই হলো ব্যাপার। কি ব্যাপার? এখন আবার কি দেখলে তুমি? দেখলাম সেটাই যেটা তুই এতবার দেখলি কিন্তু তোর চোখে পড়লো না। আচ্ছা, তো এটা হচ্ছে সিন্দুক যেটা খোলা রয়েছে। আচ্ছা, একটা কথা বল, সিন্দুক খোলে কিভাবে? চাবি দিয়ে। এক্স্যাক্টলি। মিস্টার পাঠক, প্লিজ স্টার্ট দ্য প্রসিডিং। মিস্টার পাঠক, মিস্টার পাঠক। আগে হ্যাঁ স্যার। কি প্রগ্রেস হলো আপনার কেসের? ওই বাচ্চাটা আপনাকে কিছু বলেছে? ইওর অনার, ছোট বাচ্চা ঋতম্বরা এতটাই মানসিক চাপে রয়েছে, এতটাই গভীর ভয় দিয়েও যাচ্ছে যে ওর পক্ষে কে আসল খুনি, হত্যাটা কিভাবে হলো, কি ঘটেছিল সেই রাতে, এই সমস্ত প্রশ্নগুলো করা ঠিক বলে মনে করিনি আমি। হ্যাঁ, কিন্তু ঘটনাস্থলটা পরীক্ষা করার পর কয়েকটা বিষয় আমার সামনে এসেছে যেগুলো যা এই কেসটার মোড় ঘুরিয়ে রেখে দেবে। আমি দেখলাম যে বাথরুমের ওই জানালার বাইরে নিচে গার্ডেনে কাচের টুকরো ছড়িয়ে পড়েছিল, ভেতরে শুধু কয়েকটা। ইওর অনার, যদি চোর কাচটা বাইরের দিক থেকে ভেঙে থাকে তো তাহলে খুব স্বাভাবিক এটা যে কাচের টুকরোগুলো ঘরের ভেতরে বেশি পড়তো। হ্যাঁ, একটা দুটো টুকরো বাইরেও পড়তো, কিন্তু এখানে তো উল্টোই হয়েছে, যেটা থেকে স্পষ্ট হয়ে যায় যে ঘরের ভেতর থেকে জানালার কাঁচ ভাঙা হয়েছিল। কিন্তু ভেতর থেকে কোনো চোর কাঁচ কি করে ভাঙতে পারে? কেন ভাঙতে পারবে না ইওর অনার? যদি চোর ঘরের ভেতরেরই কেউ থাকে
তো এই কাজটাও ঘরের ভেতর থেকে ভাঙা যায়। আর আমার সন্দেহ আরো গভীর হয়ে গেল ইয়র অনার, যখন আমি ওই সিন্দুকটাকে পরীক্ষা করলাম। আমি দেখলাম যে ওই সিন্দুকটাকে খুব জোরজার করে খোলার এরকম কোনো ইঙ্গিত ছিল না ইয়র অনার। পরিষ্কারভাবে ওই সিন্দুকটাকে চাবি দিয়ে খোলা হয়েছিল, আর চাবি তো ইয়র অনার ঘরের ভেতরের লোকজনের কাছেই থাকে। মিস্টার পাঠক, আপনার কথা মতো ওই ভেতরের ব্যক্তিটি কে হতে পারে? ইয়র অনার, ঘরের ভেতরের ব্যক্তি সবাই এখানে এই আদালতে উপস্থিত রয়েছেন। সম্ভবত এদের মধ্যেই কেউ একজন হবেন। সর্বপ্রথম আপনি যদি অনুমতি দেন তো আমি মাধবেন্দ্র সিং বাবুর ছেলেকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইব। অনুমতি দিলাম। রণক বাবু, ওই রাতেই আপনি কি আপনার বাড়িতে গিয়েছিলেন? কোন রাতে? সেই রাতে, যে রাতে আপনার মা বাবাকে হত্যা করা হয়। না ইয়র অনার, একটু পরীক্ষা নিরীক্ষা করার জন্য যখন আমি হাভেলিতে গেলাম, তখন আমি ওখানে পেলাম কিছু টিভি চলছিল ওখানে। আগে খাবার সময় কখনো কখনো সাহেব আর মেম সাহেব টিভি চালিয়ে দেখতেন। আপনার সাহেব আর মেম সাহেবের এই ইংরেজি গান দেখার অভ্যাস ছিল? না তো, আমি তো আজ পর্যন্ত কখনোই দেখিনি ইংরেজি গান শুনতে বা দেখতে। তো তাহলে কে দেখতো এই চ্যানেলটা? আমি জানি সেটা কে। এই বাড়িতে ইংরেজি গান শোনার শক্কার আছে কুমার বাবুর অপদার্থ ছেলে রৌনক। আরে আপনি অদ্ভুত কথা বলছেন। হ্যাঁ, একটা পাগল বুড়ো আপনাকে কিছু বললো আর আপনি? ইওর অনার, ইংলিশ মিউজিক চ্যানেল দেখে এরকম লোক পৃথিবীতে অনেক রয়েছে। আর ওই রাতে আমি তো বাড়ি যাইনি, তাহলে আমি কি করে দেখতে পারি? কিন্তু মিস্টার পাঠক, টিভি তো যে কেউ সার্ভ করতে পারে। হয়তো মাধবেন্দ্র বাবু নিজেই যখন টিভি অফ করতে যাচ্ছিলেন, তখন ওই হয় না লাস্ট টাইমে আমরা দেখি যে কোনো চ্যানেলে ইন্টারেস্টিং কিছু হচ্ছে কিনা, সেটাই হয়তো দেখছিলেন। আর তখন তিনি ইন্টারেস্টিং কিছু পাননি, তাই হয়তো বন্ধ করে দিয়েছিলেন। ইওর অনার, কিন্তু ওই রিমোটের ওপর এই বাবুমশাইয়ের আঙুলের ছাপ পাওয়া গিয়েছে। বাড়ির কাজের লোকের বক্তব্য। কুমার বাবু আর ওনার স্ত্রীর মৃত্যুর পর এই টিভি কেউ চালিয়ে দেখেনি। তো স্পষ্ট এটা সেই দিনই হয়তো উনি গিয়েছিলেন। কেন গিয়েছিলেন আপনি বলুন? কেন গিয়েছিলেন আপনি? আমি দিচ্ছি জজ সাহেব। জজ সাহেব, কুমার বাবু নিজের একমাত্র ছেলেকে খুব চাইতেন, খুবই ভালোবাসতেন, কিন্তু ও বাবার সব আশা ভরসার উপর জল ঢেলে দেয়। যৌবনের হাওয়া লাগতেই মদ, জুয়া, ড্রাগস আর না জানি কত কিছু। আরে তাতে তোর বাপের কি আসে যায়? আরে আমার বাবার কিছু যায় আসে না, কিন্তু তোর বাবা তো। অর্ডার, অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। প্লিজ বসে পড়ুন। এই জন্যে কুমার বাবু তার একমাত্র কুলাঙ্গার ছেলেকে ঘরবাড়ি আর তার জমি জমা থেকে বেদখল করে দিয়েছিলেন। তারপর ইওর অনার, গত 1.5 বছর ধরে রণকবাবু তার বন্ধুদের সঙ্গে মুম্বাইতে ছোটখাটো কাজ, পার্ট টাইম জবস করে তার জীবন নির্বাহ করছিলেন। জজ সাহেব, কুমার বাবু তার একমাত্র আসলে আপনার পায়ের সামনে কোথায় ককরোচ? নেই। কি ননসেন্সের মতো কাজ করছেন মিস্টার পাঠক? ক্ষমা চেয়েছি অনার, আমার ঠাকুমার পুরনো টোটকা এটা। যদি কারোর হেঁচকি ওঠে আর জল খেয়ে সেটা না যায়, তো যদি তাকে ভয় পাই দেওয়া যায়, তো হেঁচকি ওঠা বন্ধ হয়ে যায়। ঠাকুমা বলতেন এটা। দেখলেন তো, বন্ধ হয়ে গেছে তো আপনার হেঁচকি। হ্যাঁ, থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম। হ্যাঁ, আপনি কি বলছিলেন? জজ সাহেব, যে ছোট্টবেলা থেকে রাজসুখ দেখে এসেছে, সে পরিশ্রম আর কঠিন জীবন কি করে সহ্য করবে? সেই জন্যে সেই রাত্রে ও বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিল, সম্পত্তি থেকে নিজের অংশ বুঝে নিতে। আপনার সঙ্গে দরকারি কথা আছে একটা। কি কথা বলতে চাও? আমি একটা এত বড় বাড়ির ছেলে হয়ে এর কাছে টাকা চাইতে পারবো না। আমি আমার ভাগ চাই। এই কাগজ আপনি সই করুন। দিচ্ছি তোর অধিকার তোকে। হ্যাঁ, এটা
কি তুমি করছো আমাদের তুমি? মাঝখান থেকে সরে যাও প্রিয়াম্বদা। মা এই সব আপনার জন্য হয়েছে। জজ সাহেব, এই বুড়োটা মিথ্যে কথা বলছে। এ আমাকে যে কোথায় যাচ্ছিস ফাঁসাতে চাইছে। জজ সাহেব, আমি আমার বাবা মাকে মারিনি। হ্যাঁ, ওই রাতে আমি ওখানে গিয়েছিলাম প্রপার্টির পেপারগুলো নিয়ে, কিন্তু যখন আমার বাবা সাইন করতে অস্বীকার করেন তো তখন আমি ওখান থেকে চলে এসেছি। দিস ইজ ইওর লাস্ট ওয়ার্নিং। এরপরে যদি এরকম কিছু করেন আপনাকে আদালত থেকে বার করে দেওয়া হবে। 1 মিনিট দাবে। ইওর অনার, রণকবাবু যখন এতদূর চলেই এসেছেন তাহলে আপনার অনুমতি চাইব ওনাকে কাঠগড়ায় ডাকার। অনুমতি দিলাম। আপনি বসুন। আচ্ছা ফরমানবাবু, যতটা স্পষ্টভাবে আপনি এই ঘটনাগুলো বর্ণনা করছিলেন ততটা মনে হচ্ছে যে আপনি তখন ওই সময় ওখানে উপস্থিত ছিলেন। বসুন, আপনি পরে এ বিষয়ে কথা বলছি। আসুন রণকবাবু। ঠিক আছেন আপনি? জল অন্য কিছু খাবেন আপনি? না, আমি ঠিক আছি। আমি এটা বলার চেষ্টা করছিলাম ইওর অনার যে যখন রনক তার বাবা মাকে হত্যা করে তার ঠিক পরেই ওই যে 3 নম্বর গুলিটা মিস হয়েছিল, যেটা জানালার কাঁচটাকে ফাটিয়ে বাইরের দিকে চলে যায়, সেই কাঁচটাকে উনি পুরোপুরি ভেঙে দেন, যাতে এরকমটা মনে হয় যে কোনো চোর ঘরে ঢুকেছিল। আর তারপর সিন্দুকটা খোলেন, সিন্দুক থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে নেন, আর ওই জিনিসপত্র নিয়ে উনি পালিয়ে যান, যাতে পুলিশের তল্লাশি চালানোর সময় এরকমটা মনে হয় ইওর অনার যে হত্যাটা চুরি করার সময় করা হয়েছিল। ইওর অনার, আই সোয়ার আমি এইরকম কিচ্ছু করিনি। আমি মানছি যে আমি খুব খারাপ ছেলে, কিন্তু জজ সাহেব, আমি আমার বাবা মাকে মারিনি। কেডি স্যার, আপনি আমাকে বিশ্বাস করুন। রনক, তোমার এই ইমোশনকে আমি প্রশংসা করছি। হত্যা করার পর সমস্ত হত্যাকারী ভাবুক হয়ে যায় তোমার মতো। এটা সত্যি নয় কি যে তুমি ওই লকার থেকে সমস্ত জিনিসপত্র লুট করার পর সন্তোষের ওই ঘরে ওই জানালা দিয়ে ওই জিনিসপত্রগুলো ওখানে ফেললো, যে কারণে জিনিসপত্রগুলো ওখানে গিয়ে পড়ে, আর পুলিশ ওখান থেকে জিনিসগুলো পায়, যে কারণে অভিযোগটা সন্তোষের দিকে আসে। দেখুন মিস্টার পাঠক, না আমি এটা জানতাম যে সন্তোষ ওই দিন ছুটিতে রয়েছে, আর না আমি ও কোথায় থাকে সেটা জানতাম, তাহলে আমি ওকে কি করে ফাঁসাতে পারি? ইওর অনার, দিস ইজ টোটালি বেসলেস। অ্যাবসলিউটলি ইওর অনার, খুন আর চুরি একটা মানুষই করেছে, আর সেটা হলো সন্তোষ। এতে আর কারো হাত থাকতেই পারে না। যশোধরা দেবী, আপনি ঠিক আছেন তো? ইওর অনার, যদি আপনি অনুমতি দেন তো আমি যশোধরা দেবীকে কাঠগড়ায় ডাকতে চাইব। পারমিশন গ্র্যান্টেড। কি ব্যাপার যশোধরা দেবী, আপনাকে অনেক বেশি টেনশনে আছেন আর নার্ভাস বলে মনে হচ্ছে, যেখানে আপনার ওপর তো কোনো ধরনের অভিযোগই আনা হয়নি। কেন এত নার্ভাস লাগছে আপনাকে? ঘাম বেরোচ্ছে কিভাবে দেখুন আপনার, কেন? আগে না, এরকম কোনো ব্যাপার না, ওই কোর্টে গরম লাগার জন্য। গরম? দেখুন কত লোক এখানে উপস্থিত রয়েছে, কারোর তো এত গরম লাগছে না, কিন্তু আপনারই এত গরম লাগছে কেন? কেন এরকম হচ্ছে? এরকমটা মনে হচ্ছে যে কোনো না কোনো ভাবে কোথাও না কোথাও এই ঘটনা আপনার হাত রয়েছে, বা আপনার হাতেই এই হত্যাটা হয়েছে। যখন আমি পরীক্ষা করতে গিয়েছিলাম ওই জায়গাটা হাভেলি পারভেল, তো ওয়াসি টোলনাকা ক্রস করতে হয়েছিল আমাকে। তো এই ওয়াসি টোলনাকাতে আমি দেখেছিলাম যে ওখানে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। যদি ওখানকার ফুটেজ আমরা নিয়ে এসে দেখি তো জানতে পারা যাবে যশোধরা দেবী যে আপনার গাড়ি ওই রাতে 11:30টার আগে ওখান দিয়ে পাস করেছিল নাকি 11:30টার পরে। কি করব, সেখান থেকে ফুটেজটা আমরা আনিয়ে নেব নাকি আপনি নিজে বলবেন? ইনি সেই বন্ধু আপনার যেটা আপনি বলেছিলেন? আমার ফ্রেন্ডের বার্থডে ছিল মুম্বাইতে, আমি ওখানে অ্যাটেন্ড করতে গিয়েছিলাম। উনি কি ইনি?
কেন জানি না আমার এরকম মনে হচ্ছে যে আপনার গাড়ি 11:30টার আগেই ওই জায়গা দিয়ে পাস করেছিল, আর আপনার বন্ধুও আপনার সঙ্গে ছিলেন সেদিন, ছিলেন কিনা? আরো ঘেমে যাচ্ছেন আপনি, দেখুন। চলুন, আপনাকে আর বেশি কষ্ট দেব না, আপনার বন্ধুকে আমি এগুলো জিজ্ঞেস করে নিচ্ছি। কি নাম বলেন আপনি? নাম ওনার? প্রতীক। ইওর অনার, আমি প্রতীক বাবুকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চেয়ে নিচ্ছি। অনুমতি দিলাম। প্রতীক বাবু, কি হয়েছিল হাতে? আঘাত কি করে পেয়েছেন? এটা আসলে কয়েকদিন আগে আমার অ্যাক্সিডেন্ট হয়ে কি গেছে। অ্যাক্সিডেন্ট? গাড়ি থেকে পড়ে গিয়েছিলেন নাকি দেওয়ালে গিয়ে ধাক্কা লেগেছিল? বাইক থেকে পড়ে গেছিলাম। বাইক থেকে পড়ে গিয়েছিলেন আপনি? নিজের বাইক থেকে পড়ে গিয়েছিলেন? চালাচ্ছিলেন কি আপনি বাইকটা? কি নাম্বার আপনার বাইকের? MH02 7356। MH02 7356। 7356। আচ্ছা, তো বাইক থেকে পড়ে গিয়েছিলেন আপনি। কেন আমার এরকমটা মনে হচ্ছে যে আপনি মিথ্যা বলছেন? এই যে যশোধরা রয়েছেন, অনেক অনেক পুরনো বন্ধু, কতদিন ধরে চেনেন? স্যার, এনার সম্পর্কে তো আমি খুব ভালোভাবে জানি। কুমারবাবু আর ওনার মেয়ের মধ্যে অনেকবার ঝগড়া হয়েছে ওনাকে নিয়ে। তুমি ভালো করে শোনো, আমি তোমাকে এরকম কোনো ছেলের সাথে বিয়ে করার কোনো অনুমতি দেব না যে আমাদের স্ট্যান্ডার্ডের নয়। আর তাছাড়া আমাদের স্ট্যান্ডার্ডেও সব থেকে নিচু জাতের। আজকের দিনে তুমি এসব এই কাস্টের কথা বলছো? বাস, আমি বলে দিয়েছি তো বলে দিয়েছি। এক্সকিউজ মি ইওর অনার, আপনার অনুমতি পেলে আমি কেডি স্যারের সঙ্গে কথা বলতে চাই। অনুমতি দিলাম। কি নাম্বার বলেছিলেন আপনি আপনার বাইকের? স্যার, MH02 7356। 7356? হ্যাঁ, ওই বাইকটারই খোঁজ নিয়ে এসেছে আমার সহায়ক অরুণ। ওটা তো একেবারেই ঠিক আছে। 1 মাসের ওপর হয়ে গেছে, ওইটা গ্যারেজে যায়নি, কোনো রকম মেরামত হয়নি, বেশ ঠিকঠাকই রয়েছে। এটা কিভাবে সম্ভব যে আপনি ওই বাইকটা থেকে পড়ে গেলেন, আপনার এতটা চোট লাগলো কিন্তু বাইকটার কিছু হলো না? মানে মিথ্যা কথা বলছেন, আপনি বাইক থেকে পড়ে যাননি, অন্য কিছু হয়েছিল আপনার এই হাতে। ইওর অনার, আমি অনুরোধ করবো আদালতের কাছে যে ওনাকে বলা হোক যে ব্যান্ডেজটা খুলে আমাদের দেখাক। আপনি আদালতকে ব্যান্ডেজটা খুলে দেখান। খুলুন। না স্যার, এটা সত্যিকারের ক্ষত। আসল আঘাত নাকি এটা নকল সেটা তো তখনই জানতে পারা যাবে প্রতীক, যখন আপনি এটা খুলবেন। খুলুন। এই আঘাতটা ওনার এই হাতে বাইক থেকে পড়ে যাওয়ার কারণে হয়নি, বরং গুলি এখান দিয়ে ছুঁয়ে বেরিয়ে যাওয়ার কারণে হয়েছে অনার। সেই গুলিটা যেটা মাধব সিং বাবুর এই রিভলভার থেকে চালানো হয়েছিল, ওই তৃতীয় গুলিটাই অনার যেটা মিস হয়ে গিয়েছিল, ওটা ওনার হাত ছুঁয়ে বেরিয়ে যায়, গিয়ে কোনো বস্তুতে ধাক্কা খেয়ে সেটা নিচে পড়ে যায় হয়তো। আর ওখান থেকে ঘটনাস্থলে যাওয়ার সময় আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে ও গুলিটা নিজের সঙ্গে নিয়ে গিয়েছিল হয়তো, এই কারণে পুলিশ ঘটনাস্থল থেকে ওই গুলিটা খুঁজে পায়নি। তুই কি মনে করেছিলিস আমি আমার মেয়ের জীবন তোর সাথে নষ্ট হতে দেব? দেখুন আঙ্কেল, আমি আপনার মেয়েকে খুব সুখে রাখবো। বাবা, বাবা নো। সন্তোষের বাড়ির বাইরে ভেজা মাটি রয়েছে, আর আমার সহায়ক যখন ওখানে পরীক্ষা করতে গিয়েছিল তখন ওই ভেজা মাটিতে বাইকের টায়ারের ছাপ সেখানে দেখতে পেয়েছিল, যেটার এই হলো ফটো। এইমাত্র যখন আমার সহায়ক আপনার বাইকের পরীক্ষা করতে গিয়েছিল যে আপনি পড়ে যাওয়ার কারণে বাইকটার কোনো রকম ক্ষতি হয়েছে কিনা, তখনও এই দুটোকে ম্যাচ করিয়ে দেখলো, আর আপনার বাইক যেটা কোর্টের বাইরে দাঁড়িয়ে রয়েছে আর এই টায়ারের চিহ্নটা দুটো হুবহু মিলে যাচ্ছে। এখন প্রতীকবাবু, এখান থেকে বেঁচে আপনি কোথায় যাবেন? বলে ফেলুন সত্যিটা কি, হত্যাটা আপনিই করেছেন?
আপনি ডিফেন্সের দলিলের বিরুদ্ধে কিছু বলতে চান নাকি আপনার অপরাধ স্বীকার করতে চান? আমি আমার দোষ স্বীকার করে নিচ্ছি। অর্ডার অর্ডার, সাইলেন্স প্লিজ। এই আদালত প্রতীক রায়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে আর সন্তোষ নায়েককে এই কেস থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। কেডি, তুমি দুনিয়ার ফার্স্ট লয়ার যে কেস জেতার পরও এত স্যাড হয়ে বসে আছে। সেটা এই কারণে মিসেস বিলি মরিয়া, আমি কেসটা জিতে গেছি ঠিকই, কিন্তু আমার মনে হচ্ছে আজকে সত্যি হেরে গেল। কিরকম সত্য? অরুণ, আজ শুনানির পর যখন পুলিশ প্রতীককে নিয়ে যাচ্ছিল, তো এই ছোট ঋতম্বরা ওকে এমনভাবে জড়িয়ে ধরেছিল যেন এটা বলতে চাইছিল যে যেও না। আমার দেখে মনে হলো যে প্রতীক এটা হতে পারে না। স্যার, আই এম সরি, কিন্তু আমার মনে হচ্ছে আপনি একটু বেশি ভাবছেন। আই মিন স্যার, প্রতীক নিজেই নিজের দোষ স্বীকার করেছে। না বলুন, দোষ করা আর দোষ স্বীকার করে নেওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। ঋতম্বরা আসল হত্যাকারীকে দেখেছে, আর ও সেদিন যে আচরণটা করলো প্রতীকের প্রতি, তাতে আমার এটা কোনোভাবেই মনে হচ্ছে না যে প্রতীক এই হত্যাটা করেছে। কাঁদছিল। তো এখন আপনি কি করতে চান? আমি উচ্চ আদালতে এই কেসটা আরো একবার খোলাবো, প্রতীকের পক্ষ নিয়ে লড়বো।